আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মুখোমুখি যুদ্ধে হিজবুল্লার মাত্র ৩ যোদ্ধার কাছে উড়ে গেল পুরো ইসরায়েলি বাহিনী। ছিন্ন ভিন্ন ২০ সেনার লাশ, টানল কয়েকটি হেলিকপ্টার। ট্রাম্পের জয়, মিশরের পর সৌদি আরব দখল করবে ইসরায়েল, বিস্ফোরক তথ্য দিলেন আরব লীগের সাবেক মহাসচিব আমর মুসা। যুক্তরাষ্ট্রের গালে কোষে চপেটাঘাত কাতারের, হামাসকে আশ্রয় দানে অনড় দোহা, যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় অসম্মতি। আবারও এক হয়ে মাঠে নামছেন প্রেসিডেন্ট পুতিন কিম। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি আইন হিসেবে স্বাক্ষর পুতিনের, কাঁপন ধরেছে পশ্চিমাদের বুকে। কঠিন বিপদে নেতানিয়াহু, হামাসের সঙ্গে চুক্তির দাবিতে বিক্ষোভে ইসরায়েলিরা। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে ঝেঁটিয়ে বিদায় করা হবে, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি মন্ত্রীর হুঁশিয়ারি। কানাডার প্রেসিডেন্ট ট্রুডোর মন্তব্যে ঘাম ঝরছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। মুখোমুখি যুদ্ধে হিজবুল্লার মাত্র ৩ যোদ্ধার কাছে উড়ে গেল পুরো ইসরায়েলি বাহিনী। ছিন্ন ভিন্ন ২০ সেনার লাশ টানল কয়েকটি হেলিকপ্টার। ইসরায়েলি আর্মি রেডিও গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আয়তারুনে গত মাসের শুরুতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের সাহসিকতার বিবরণ তুলে ধরেছে। ইসরায়েলি মিডিয়া আউটলেটটি জানিয়েছে যে কেবল মাত্র ৩ জন হিজবুল্লাহ যোদ্ধা একটি পুরো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করেছে। এই মুখোমুখি যুদ্ধে কমপক্ষে ২০ ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। সংঘর্ষটি প্রায় ২ সপ্তাহ আগে ২৬ অক্টোবর লেবাননের একটি সীমান্ত শহরে সংঘটিত হয়। ইসরায়েলি আর্মি রেডিও অনুযায়ী কয়েক ঘন্টা ব্যাপী সেই লড়াইয়ে নিহতদের মধ্যে ৬ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা রয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে আরো জানিয়েছে, মুখোমুখি যুদ্ধের সময় গুলিবর্ষণ এবং হাতবোমার ব্যবহার করা হয়েছিল, যার ফলে একটি বিল্ডিং এ অগ্নিকাণ্ড ঘটে এবং আকস্মিকভাবে ধসে পড়েছিল। ইসরায়েলি আর্মি রেডিও প্রকাশিত বিস্তারিত অনুযায়ী যুদ্ধটি পুরো রাত ধরে চলেছিল এবং ইসরায়েলি বাহিনী মাত্র কয়েকজন নিহত সেনার মরদেহ উদ্ধার করতে পেরেছিল এবং আহতদের অপসারণ করতে সক্ষম হয়েছিল। ২৭ অক্টোবর ইসরায়েলি চ্যানেল 12 এর সামরিক সংবাদদাতা জানিয়েছিলেন, একদিন আগে ঘটনা ঘটেছিল লেবাননের সীমান্ত শহরগুলির একটি এলাকায় এবং হেলিকপ্টারগুলি ওই যুদ্ধে ২০ জন আহত সেনাকে স্থানান্তর করেছিল, যার মধ্যে অন্তত ৫ জন সেনা এবং কর্মকর্তা ছিলেন। চ্যানেল 12 আরো জানায়, যুদ্ধটি মাটির উপর এবং নিচে উভয় অংশে চলছিল, পুরো রাত ধরে চলছিল। চ্যানেল 12 এর সামরিক সংবাদদাতা আরো বলেন যে তারা আরো অবাক হয়ে গিয়েছিল যখন তারা জানল যে হিজবুল্লাহ যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র ৩ জন। ট্রাম্পের জয়, মিশরের পর সৌদি আরব দখল করবে ইসরায়েল, বিস্ফোরক তথ্য দিলেন আরব লীগের সাবেক মহাসচিব আমর মুসা। আরব লীগের সাবেক মহাসচিব এবং মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের সম্প্রসারণকামী আচরণ এবং আগ্রাসনের হাত থেকে অন্যান্য আরব দেশও বাঁচবে না। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সম্প্রসারণকামী আচরণের প্রতি ইঙ্গিত করে আরো বলেছেন, ইসরায়েলি আগ্রাসন সৌদি আরব এবং মিশর পর্যন্ত পৌঁছে যেতে পারে। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আমর মুসা বলেছেন, ইসরায়েল মিশরকে তার সীমান্তবর্তী ২ কিলোমিটার চওড়া এলাকা তেল আবিবের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে। একে মিশরের ভূখণ্ড দখল করার প্রাথমিক পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন। আরব লীগের সাবেক মহাসচিব বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দেশটির প্রেসিডেন্ট থাকার সময় একবার বলেছিলেন, ইসরায়েল তার ভাষায় একটি ছোট দেশ, কাজেই এটির সঙ্গে আরো বেশি ভূখণ্ড অন্তর্ভুক্ত করতে হবে। আমর মুসা বলেন, ইসরায়েল সীমাহীনভাবে আশপাশের দেশগুলোর ভূখণ্ড দখল করার মানসিকতা পোষণ করে। তিনি ইসরায়েলের সম্প্রসারণকামী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আরব দেশগুলোকে, বিশেষ করে সৌদি আরব ও মিশরের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, বিগত ৮ দশকের অবৈধ অস্তিত্বের দীর্ঘ সময়ে ইসরায়েল যেসব বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলোর একটি হচ্ছে এই অবৈধ রাষ্ট্রের স্থানীয় বা আদিবাসী জনগোষ্ঠী না থাকা। নিজের জনসংখ্যা বাড়াতে সে সারা বিশ্ব থেকে ইহুদিদের ধরে এনে বসবাস করার অনুমতি দিয়েছে এবং তাদেরকে সব ধরনের জীবনোপকরণ বিনামূল্যে সরবরাহ করেছে।
যুক্তরাষ্ট্রের গালে কষে চপেটাঘাত কাতারের, হামাসকে আশ্রয় দানে অনড় দোহা, যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় অসম্মতি। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কাতার। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যদি ইসরায়েল ও হামাস আন্তরিকতা দেখায় এবং যুদ্ধবিরতির ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছায়, তবে তারা আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরতে রাজি আছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষ করার 10 দিন আগে সব পক্ষকে জানানো হয়েছিল, যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে মধ্যস্থতার প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া কাতার আরও জানিয়েছে, হামাসের কার্যালয় দোহা থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 2012 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের অনুরোধে কাতার হামাসকে তাদের রাজধানী দোহায় একটি রাজনৈতিক কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছিল, কিন্তু পশ্চিমা মিডিয়ার খবর রটে যে বর্তমানে কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি না হওয়ার কারণে হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করা উচিত, যদিও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হামাস উভয় পক্ষই এই বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। এদিকে কাতার এমন সময় ঘোষণাটি দিয়েছে যখন হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধ থামানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার অভিযোগ তুলেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ না করে তবে কাতারের হামাসের প্রতিনিধিদের উপস্থিতি আর মেনে নেওয়া হবে না। তবে কাতার জানিয়ে দিয়েছে, দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধের খবরটি ভুল। আবারও এক হয়ে মাঠে নামছেন প্রেসিডেন্ট পুতিন কিম। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি আইন হিসেবে স্বাক্ষর পুতিনের, এমন খবরে কাঁপন ধরেছে পশ্চিমাদের বুকে। ইউক্রেনে বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 2 দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা। রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন পুতিন, যাকে বলা হয় রাশিয়ার লৌহ মানব। তাকে সমীহ করে চলতে বাধ্য হন বিশ্বমোড়লরা। অপরদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং, যাকে বলা হয় অসহিংস রাষ্ট্রপ্রধান। যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া ইউক্রেনের সৈন্যরা ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছেন কিম। উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারত্বের স্বার্থ জড়িত এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যে চুক্তিতে দুদেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ রয়েছে। আর এই চুক্তিকে সামনে দেখিয়ে ইউক্রেন যুদ্ধে এক হয়ে মাঠে নামছেন কিম পুতিন। শনিবার মস্কোর প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়। পিয়ংইয়ং এর একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ। এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ং এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে। কঠিন বিপদে নেতানিয়াহু, হামাসের সঙ্গে চুক্তির দাবিতে বিক্ষোভে ইসরায়েলিরা। হামাসের কাছে জিম্মি আটকের 400তম দিন পূর্ণ হয়েছে গতকাল। এদিন জিম্মি মুক্তি বিনিময় চুক্তি নিশ্চিত করার দাবিতে তীব্র বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। স্বজনদের দাবি, একমাত্র চুক্তি তাদের প্রিয়জনকে বাড়িতে ফিরিয়ে আনতে পারে। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। গত বছরের অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। কয়েক ডজন বেসামরিক সৈন্যকে হত্যা ও বন্দী করে গাজায় জিম্মি করে নেওয়া হয়। এসব জিম্মিদের রাখা হয়েছে যেখানে এই চলমান সংঘর্ষ এবং অবরোধের কারণে এই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়েছে। জিম্মিদের মধ্যে অনেককে গাজায় ভয়ানক পরিস্থিতিতে রাখা হয়েছে বলে মনে করা হয়, যা হামাসের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। 400তম দিন জিম্মিদের পরিবারের জন্য হতাশার আবেগেরও। অনেকে কূটনৈতিক এবং সামরিক উপায়ে তাদের প্রিয়জনের মুক্তির পক্ষে কথা বলেছেন। এই বিক্ষোভ থেকে পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন তারা। জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলি সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে উভয় চাপের মধ্যে রয়েছে। একদিকে বন্দি বিনিময়ের জন্য জনসাধারণের আহ্বান এবং অন্যদিকে এই ধরনের বিনিময় প্রক্রিয়ায় জটিল নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির জাতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ জেপি নাড্ডা বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। এমনকি যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় নারীদের বিয়ে করেছেন তাদের ও তাদের সন্তানদের
আদিবাসী অধিকার দেওয়া হবে না। গতকাল ঝাড়খণ্ডের পালামৌতে আয়োজিত এক জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন বলে ভারতীয় সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়। ANI জানিয়েছে, উগ্র হিন্দুত্ববাদী জেপি নাড্ডা ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট সরকারকে রাজ্যে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দায়ী করেন এবং বিজেপি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে ঘোষণা করেন। উগ্রবাদী নাড্ডা বলেন, প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে বিদায় করা হবে এবং তারা যেভাবে আমাদের আদিবাসী বোনদের বিয়ে করে আদিবাসী জমির অধিকার পেতে চায়, তাদের সেই অধিকার তো দেওয়াই হবে না, তাদের সন্তানদেরও আদিবাসী অধিকার দেওয়া হবে না। নাড্ডা ঝাড়খণ্ডে ক্ষমতাসীন JMM কংগ্রেস সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, বেকার ভাতা, সরকারি চাকরি এবং নারীর অগ্রগতির জন্য আর্থিক সাহায্যের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে সরকার। এর আগে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে ঝাড়খণ্ডের সরকারের ব্যাপক সমালোচনা করেন। তিনি ঝাড়খণ্ডের JMM কংগ্রেস সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে অভিযুক্ত করেন। তিনি জনগণের প্রতি এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান। কানাডায় খালিস্তান সমর্থকদের উপস্থিতির কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে তিনি এও বলেছেন, তারা সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না। খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধের মধ্যে সম্প্রতি অটোয়ার পার্লামেন্ট হিলে দীপাবলি উদযাপনের সময় তিনি এ মন্তব্য করেন। ট্রুডো বলেন, কানাডায় খালিস্তান সমর্থক অনেকে থাকলেও তারা যেমন সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না, তেমনভাবে কানাডার প্রধানমন্ত্রী মোদীর সরকারের সমর্থক থাকলেও তারা সব কানাডীয় হিন্দুর প্রতিনিধিত্ব করেন না। সাম্প্রতিক সময়ে ভারত কানাডা সম্পর্কে ক্রমে অবনতি হয়েছে। ট্রুডোর কথায়, কানাডায় অনেক খালিস্তানপন্থী আছেন, তবে সামগ্রিকভাবে শিখ সম্প্রদায় বলতে সেটি বোঝায় না। মোদী সরকারেরও অনেক সমর্থক রয়েছেন কানাডায়, কিন্তু তারা সার্বিকভাবে কানাডায় বসবাসকারী হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না। প্রসঙ্গত, গত সোমবারই কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেছিলেন, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা কানাডায় শিখদের প্রতিনিধিত্ব করেন না। ওই মন্তব্যের পর দীপাবলির অনুষ্ঠানে আবারও সেই বার্তায় দেওয়ার চেষ্টা করলেন ট্রুডো। একই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন, অনেক খালিস্তানপন্থী কানাডায় রয়েছেন, তবে দিল্লির সঙ্গে কানাডায় কূটনৈতিক সম্পর্কের যে তার টানাপোড়েন চলছে, সেটিরও একটি প্রচ্ছন্ন বার্তা উঠে এসেছে ট্রুডোর গলায়। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কানাডায় বসবাসকারী সকল হিন্দু মোদীর সরকারের সমর্থক নন। উল্লেখ্য, কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিককালে বেশ টলমল পরিস্থিতিতে রয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মুখোমুখি যুদ্ধে হিজবুলার মাত্র 3 যোদ্ধার কাছে উড়ে গেল পুরো ইসরায়েলি বাহিনী। ছিন্ন ভিন্ন 20 সেনার লাশ টানল কয়েকটি হেলিকপ্টার। ট্রাম্পের জয়, মিশরের পর সৌদি আরব দখল করবে ইসরায়েল, বিস্ফোরক তথ্য দিলেন আরব লীগের সাবেক মহাসচিব আমর মুসা। যুক্তরাষ্ট্রের গালে কোষে চপেটাঘাত কাতারের, হামাসকে আশ্রয় দানে অনড় দোহা, যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় অসম্মতি। আবারও এক হয়ে মাঠে নামছেন প্রেসিডেন্ট পুতিন, কিম। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি আইন হিসেবে স্বাক্ষর পুতিনের, কাঁপন ধরেছে পশ্চিমাদের বুকে। কঠিন বিপদে নেতানিয়াহু, হামাসের সঙ্গে চুক্তির দাবিতে বিক্ষোভে ইসরায়েলিরা। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশিকে ঝেঁটিয়ে বিদায় করা হবে, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি মন্ত্রীর হুঁশিয়ারি। কানাডার প্রেসিডেন্ট ট্রুডোর মন্তব্যে ঘাম ঝরছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।